নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পঞ্চস্বামী, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। গল্পটি পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো পঞ্চস্বামী। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই প্রাপ্ত মনস্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্প যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাবা মা কেউ বাড়ি নেই, আসবে দেখা করতে? তাই কেউ বাড়ি নেই, দেখা করতে গেলে কি দেবে? তুমি যা বলবে। আমি খুব ভালো চা করতে পারি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ এইসব দিয়ে। শুধু চা খেতে যাব? এত দূর সাইকেল নিয়ে ঠেঙিয়ে? আমার অন্য কিছু চাই। খুব শখ না? হ্যাঁ, বয়স কত তোমার? নাক টিপলে দুধ গলে? তার আবার উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে। বারে, আমি উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে কখন প্রকাশ করলাম? আসলে ভাবনা চিন্তাই মন্দ তোমার। তাই? তা তুমি কি খেতে চেয়েছো? দরজা খোলো। মানে? তোমার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে তুমি চলেও এলে? তোমার সাইকেল না এরোপ্লেন? কথা বাড়িও না, দরজা খোলো। তোমার পাশের বাড়ির লোকটা হাঁ করে তাকিয়ে দেখছে। কে? পলাশ জেঠু? ও দেখুক। দেখুক মানে? ওকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে তখন ভালো হবে? তখন আমার বয়স বেশি হয়নি, সবে 17। এখন বয়সের কথা চাদর মনে হলো। আর উল্টো পাল্টে খাওয়ার ইচ্ছের বেলায় তখন বুঝি? দাঁড়াও, ফোনটা রাখো, গেট খুলছি। হ্যাঁ, শোনো, বলো। তোমার ঠাম্মি ঘরে নেই? হ্যাঁ, ঠাম্মি তো ঘরে আছে। তাহলে যে বললে ঘরে কেউ নেই? হো মা, ঠাম্মি তো ঠাম্মির ঘরে আছে, তুমি তো আমার ঘরে আসবে, তাই না? ওপর থেকে নেমে আসে বর্ণালী। নিচের ঘরে শোকেসের ওপরে চাবির গুচ্ছটা রাখা। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, মাস 6 মতো হলো, এখনো রং হয়নি। গ্রিলের দরজাটা ক্যাঁচ করে খোলার শব্দ হয়। এখন বেলা 2:30 বাজে। মা বাবা গিয়েছে ডাক্তার দেখাতে। ফিরতে ফিরতে সেই সন্ধে। আর ওই ছুতোয় বর্ণালী ডাকছে শশাঙ্ককে। ক্লাস ফ্রেন্ড, 11-এ পড়ে দুইজনে। ওই ইংলিশ ব্যাচে পড়তে গিয়ে আলাপ হয়েছে। প্রেম পর্যন্ত সম্পর্ক এখনো গড়ায়নি, কারণ শশাঙ্ক আরেকটি মেয়েকে ভালোবাসে। তারই গল্প শোনে আর কি বর্ণালী। তবে মনে মনে বর্ণালী শশাঙ্ককে বেশ পছন্দই করে, মনের কথা বলতেও চায়, কিন্তু হে তো বোঝার পাত্র নয়। তবে আজ আবার অন্যরকম সুর গাইছে, বলে কি না অন্য কিছু চাই। চাবির গুচ্ছ হাতে নিয়ে বর্ণালী মিষ্টি করে দাঁড়িয়েছে গেটের কাছে। গেটের দরজাটা ক্যাঁচ করে খোলার সঙ্গে সঙ্গেই পাশের বাড়ির পলাশ জেঠু গলা খাঁকারি দিয়ে উঠলেন। ঘরে মোষ ঢুকছে, কোথায় আছিস? আরে গুঁতিয়ে দেবে তো, যা কিছু আছে সব তো সেটে পুটে সাবার করে দেবে। বলি, কোথায় গেলে মন্টুর মা? ও মন্টুর মা, আরে ঘরে তো মোষ ঢুকছে। আসলে শশাঙ্কর চেহারাটা ওই মোষের মতোই, গায়ের রঙের সাথে পুরোটা মিলে গিয়েছে। ভুঁড়িও আছে একটা, তবে ছেলেটা পড়াশোনায় তুখর। বেশিরভাগ সময় বর্ণালী ওকে ডাকে ওই নোটস পত্র বুঝিয়ে দেবার জন্য। স্যারের আবার ওসব বোঝানোর সময় কোথায়?
এক ব্যাচে প্রায় 70-80টা করে স্টুডেন্ট দুটো ঘরে পাশাপাশি করে বসে। তাহলে বোঝো স্যার কটা স্টুডেন্টকে ওই 1.5 ঘন্টায় ভালো বোঝাতে পারে আর পড়াতে পারে। এমনিতেই কেমিস্ট্রিতে মাথাটা কাঁচা ওর, তার উপরে ইংলিশ, মানে একই সঙ্গে সব কিছু জর্জরিত অবস্থা বর্ণালীর। দেরি করলি এত? শুনলি কেমন হিট মারা কথা বললো? তা তো শুনতেই পাচ্ছি। তা তুই বা আমাকে ফাঁকা বাড়িতে কেন ডাকলি? ও মা, তোকে বললাম আর তুই চলে এলি। চল চল চল, ঘরে চল। সাইকেলটা পাঁচিল ঘেঁষে রাখে শশাঙ্ক। গেটটা ভেতর দিয়ে বন্ধ করে দেয় বর্ণালী। অমন সময় ওর ঠাম্মি বেরিয়ে আসে। বিধবা মানুষ, নিজের ঘরেই সারাদিন একা একাই থাকেন। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘরে বিশ্রাম নিয়ে উনি আবার হাঁটতে বেরোন। পাড়ায় না হাঁটলে ওনার খাওয়া হজম হয় না, আর পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়াটাও ওনার একটা কাজের মধ্যেই পড়ে। দরজাটা একটু খুললে রে দাদা, আমি একটু ঘুরে আসি। ঠাম্মি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তা তুমি এখন কোথায় চললে? দুপুরবেলা এখন শুয়ে থাকো? হ্যাঁ না, শুইলে আমার গা হাত পা ব্যথা করে। যাই আমি একটু হাইটটা আসি। দরজাটা যেই খুলল বর্ণালী, আবার পলাশ বলে উঠল, হাও বুড়ো হাতিটা এবার বেরোচ্ছে, এইবার তো মোষে গুঁতিয়ে পাতা খাবেই খাবে। দেখার কেউ নেই আর কেই বা বলবে? কারও তো সময় আছে কার বাড়ির মেয়ে কি করলো দেখাশোনা করার। কথাটা বলেই লোকটা ঘরে চলে গেল। বর্ণালীর ভীষণ খারাপ লাগলো। মন্টুদা এমন ছেলে কিন্তু নয়। বর্ণালীর জন্মদিনে নিমন্ত্রণ করলে মন্টুদা আসে, খাওয়া দাওয়াও করে। কিন্তু ওই পলাশ জেঠু বাড়ি ঘেঁষে পাঁচিল তৈরি করার সময় কি ঝামেলাই না করেছিল বর্ণালীর মায়ের সাথে। বর্ণালীর বাবা চাকরিজীবী। এই তল্লাটে খুব একটা আসতেও পারেন না, থাকতেও পারেন না। পুজো আচ্চা সবকিছুতে ওনার বাইরেই কাটে। পেশায় উনি পুলিশ অফিসার। সেইবার তো একটা বিরাট ক্যাচাল। পাঁচিলের ইট পড়েছে। রাজমিস্ত্রিরা এসে পাঁচিল ঘেঁষে সবে থামগুলো পুঁততে শুরু করেছে। এমন সময় বলি, আমার ভিটেতে আপনি থাকেন আর আমার পারমিশন না নিয়ে আপনি পাঁচিল দিচ্ছেন? এগুলো কি বলছেন পলাশদা? তাহলে কি বর্ণালীর বাবা আমাকে অন্যের ভিটেতে রেখে গেছে? ও মা, এসব কি বলছে উনি? আমি তো পাঁচিল দিচ্ছি মেয়ের জন্যই নাকি? মেয়ে বড় হচ্ছে, তারপরে আমার ডাক্তার দেখাতে বাইরে যেতে হয়, দেখাশোনার লোক থাকে না। ও মা, আপনিও তো থাকেন না ঘরে, তাহলে আমি কি করব? তখন বর্ণালী ঠাকুমা বলেছিল, পলাশ এগুলা তুমি কি কও বাবা? আমার পোলা তোমার ভিটা মাটিতে থাকতে যাবে কেন? এই নারকেল গাছটাই তো গন্ডি। হ্যাঁ, নারকেল গাছ যখন পুঁতেছিল তখন বুঝি এইরকম মোটা ছিল? তার নারকেল গাছ পোতার পরে সে বুঝি বড় হয়নি? গোড়া বড় হয়ে সেই গোড়া আমার ভিটেতে ঢুকেছে বললেই হলো। আপনি খুব ঝগড়া করেন। কথাটা বলেছিল বর্ণালী। সঙ্গে সঙ্গে তার মা গিয়ে বলেছিল, বড়দের মুখে মুখে ওভাবে তর্ক করতে নেই। ও মা, এই লোকটা কি বলছে? আমরা ওনার ভিটেতে থাকি? মা, বাবা জানতে পারলে রাগ করবে না? আমি বাবাকে ফোন করছি। না, তোর বাবাকে ফোন করিস না, ডিউটিতে আছে, মাথা গরম হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মেয়ের আবার প্রেস্টিজ জ্ঞান যথেষ্ট বেশি। বাবাকে ফোন করতেই বাবা বলেছিলেন, লাউডস্পিকার দে। স্পিকার অন করতেই বাবা বলেছিলেন, হ্যাঁ আমি তো নরহরি দাসের বাড়িতে থাকি, তাই না? তুমি যেরকম পাঁচিল দিচ্ছ ওই রকমই দাও। ওই নারকেল গাছটাই আমার নিশানা। নারকেল গাছ ঘেঁষে পাঁচিল দেবে কিন্তু। হ্যাঁ। যদিও এরপরে লোকটা আর তর্ক করেনি। রাজমিস্ত্রির কাছে এসে তার দলিলপত্র দেখাচ্ছিল। এই জায়গা তার, কতটুকু জায়গা তার। রাজমিস্ত্রি পান চিবোতে চিবোতে আর নাক খুঁটতে খুঁটতে বলেছিল, ওইসব আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নেবেন। তবে এবাড়ির দাদা বেজায় ভদ্রলোক, গায়ে পড়ে ঝগড়া করার অভ্যেস আর নেই। দরকার হলে 2 হাত জায়গা নিতে ছেড়ে দেবে, তাও ভালো। তবু কারো জায়গায় পাঁত পারতে যাবে না। তা আমি বুঝি ওই রকম লোক? সে তো ভালোই বুঝতে পারছি। পলাশ আর পেরে ওঠেনি, শুধু এটুকু বলেছিল, আমার মন্টু বাড়ি আসুক, তারপর আমি এই পাঁচিল কিন্তু ভাঙব। সেই কথা আজ হয়ে গেছে অনেকগুলো দিন।
যদিও পাঁচিলে এখনো প্লাস্টারও হয়নি, রঙও হয়নি। খানিকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকার পর বর্ণালী গেট বন্ধ করে ঘরে চলে আসে। তুই ঘরে গিয়ে বস তো, চল। এই লোকটা কিন্তু সূচাকের নয়, তোর নামে মিথ্যে বদনাম দিতে পারে। ধুর, কিচ্ছু হবে না, তুই চল। নোটসগুলো এনেছিস? সেই জন্যই তো আশা। সত্যি তোরা ব্যাচের প্রত্যেকটা ছেলে মেয়ে যে আমায় কি পেয়েছিস, তুই তো আমাদের আরেকটা স্যার, ভালো করে বুঝিয়ে দিবি না? শোন, গতকাল একটা কেস হয়েছে। কি কেস? আবার সোমা তোকে কিছু করেছে? হ্যাঁ, সোমা আমাকে প্রথম চুমু দিয়েছে। বাহ, সে তো খুব ভালো কথা। তা কোন গালে দিয়েছে শুনি? এই যে এই গালে। ও মা, সে চুমুর দাগ এখনো লেগে আছে তো। বাহ, খুব ভালো। দরজা পেটানোর শব্দ পাওয়া যায় গ্রিলের গেটের বাইরে দিয়ে। 4-5 জন ছেলে পেলে জড়ো হয়েছে। বর্ণালী এদের প্রত্যেককেই চেনে। শশাঙ্ককে সবে সঙ্গে নিয়ে এসে তার ঘরে বসিয়েছিল। শশাঙ্ক পিঠের ব্যাগ থেকে যাবতীয় বইপত্র বার করে ওকে নোটসপত্রগুলো বোঝাচ্ছিল। এমন সময়, এই গেট খোল, হ্যাঁ বর্ণালী, শিগগিরই গেট খোল। কে? বর্ণালী বারান্দার কাছে এগিয়ে আসে। ও মা, তোরা? কি হয়েছে? বাবা মা এখন বাড়ি নেই, সেই জন্যই বুঝি বাড়িতে ছেলে ঢুকিয়ে বসে আছিস? এগুলো কি বলছো মনিরা? আমি কেন? ও তো আমার বন্ধু। শশাঙ্ক বুঝতে পারে এই বিষয়টা যথেষ্ট খারাপ হচ্ছে। ও নিজেও এগিয়ে আসে। কি হয়েছে? কি হয়েছে? এই যে বেটা, তা বুঝি তোদের মা বাবা কিরকম শিক্ষা দেয়? হ্যাঁ, ঘরে যেই কেউ নেই অমনি তুই ছেলে ঢোকালি? তোকে তো এরকম মেয়ে কখনো ভাবতাম না বর্ণালী। বর্ণালীর চোখে জল টপ টপ করে গাল বেয়ে পড়ে। শশাঙ্ক সহ্য হয় না, সে বলে, আমি যাচ্ছি, দাঁড়া তো। শোকেসের ওপর থেকে গ্রিল খোলার চাবিটা নিয়ে দরজাটা খুলতেই ছেলে পেলে হুড়হুড় করে বর্ণালীর ওপরের ঘরে চলে আসে। বিছানাপত্র এই বই টই ছড়ানো। কিছুক্ষণ আগে বর্ণালী বিছানায় শুয়েছিল বলে চাদরও বেশ ওলট পালট। আর ওর ঘরটা খুব একটা গোছানো থাকে না। প্রত্যেক দিন মা ঘরে ঝাড় দেবার সময় 8 ঘন্টা ওর ঘরে কাটিয়ে যান। বইপত্র থেকে শুরু করে বালিশের ওয়ার পরিবর্তন, চাদর পরিবর্তন, শোকেস গোছানো সব কিছু নিজের হাতে করে মা একই বুলি আওড়ান। বিয়ে করে যখন বরের বাড়ি যাবি তখন যে তুই ঘরদোর কিরকম রাখবি সেটা তুই জানিস। কেন, তুমি গুছিয়ে দিয়ে আসবা? হ্যাঁ, আমি তোর চাকর না যে আমি তোর শ্বশুর বাড়ি গিয়েও গুছিয়ে দিয়ে আসবো? বাবা রে বাবা, পেয়েছিসও বটে আমায়। এমন করে বলতেন মা। ওরা ওপরে উঠে আসে। শশাঙ্কর হাত ধরে বলে, চল। কোথায় যাব? মন্দিরে, ওই যে বাজারের শেষ মাথায় মা কালীর মন্দিরে। এক্ষুনি বর্ণালী শীতেতে সিঁদুর দিবি। এসব এসব তোমরা কি বলছো দাদা? এই দেখো, আমি সত্যি ওকে নোটসপত্র দিতে এসেছি। আর বিশ্বাস না হয় ওর বাবা মাকে জিজ্ঞেস করো। আমি এরকম প্রায় আসি আর ওকে এগুলো পড়াগুলো বুঝিয়ে দিয়ে যাই। হ্যাঁ, কোনটা পড়া বোঝানো আর কোনটা হাত মারা আমরা ভালো করেই বুঝি। ছি, এগুলো তোমরা কি বলছো দাদা? মনিদা, আমি 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 কিরকম মেয়ে তুমি তো খুব ভালো করেই জানো। হ্যাঁ, এতদিন জানতাম, তবে এখন বুঝতে পারছি। গোটা পাড়ায় নোংরা মেয়ে ছেলেতে ভরে যাচ্ছে। মনিদা, তুমি এমন করে আমায় বলতে পারো না। দেখো, বাবা জানতে পারলে সে তোর বাবার সাথে কথা বলে নেব আমরা সবাই। ভাগ্যিস পলাশ জেঠু গিয়ে খবরটা দিল। কে খবর দিয়েছে? পলাশ জেঠু। উনি তো বললো ভর দুপুরে বাবা মা বাড়ি নেই, ঠাকুমাটাকেও পাঠিয়ে দিয়েছিস পাড়া ভ্রমণ করতে। আর তোরা দুটো ইয়ং ছেলে মেয়ে ঘরে বসে কি মারাচ্ছিস সেটা বুঝে আমরা বুঝি না? প্রায় জোর করেই বর্ণালী আর শশাঙ্ককে মা বাবাকে জানানোর প্রয়োজন বোধ না করে ওরা কালী মন্দিরে ধরে নিয়ে যায়। শুধু ধরেই নিয়ে যায় না, জোর করে সেই পুরোহিতকে দিয়ে মন্ত্র পড়িয়ে সিঁদুরটা পর্যন্ত পড়াতে বাধ্য হয়। প্রায় 5:30 নাগাদ বর্ণালীর বাবা মা ফিরে আসে। তখনও লোকজন ভরা। ওনারা আউট অফ স্টেশন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, ফোনটাও ধরতে পারেননি। বাড়ি আসার পর মেয়েকে অমন ভাবে দেখে, হুমা, হায় হায়, এ কি করে হলো? মা মা দেখো না। শশাঙ্ক মুখ ভার করে বসে। সে তার বাবা মাকে খবর দিয়েছে এখানে আসার জন্য। ওনারাও এসেছেন বর্ণালীর বাবা মা ঢোকার কিছুক্ষণের মাথাতেই। হে, কি করে হলো? এসবের মানে কি? মা, এতে আমাদের কারো কোনো দোষ নেই। তুমি তো জানোই আমি বন্ধুদের বাড়ি গিয়ে নোটসপত্রগুলো বুঝিয়ে দিয়ে আসি। স্যারও বলেছে। আমি এই জন্যই আজকে বর্ণালীর কাছে এসেছিলাম, এই নোটসপত্রগুলো বোঝাতে। কিন্তু কিন্তু ওরা
ওরা তোদেরকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল? বাহ, আপনারা তো বেশ ভালো পাড়ায় থাকেন দিদি। এখানে বুঝি বন্ধু বান্ধবের বাড়ি কেউ যেতেও পারবে না? আমি কি করে বুঝবো দিদি? মেয়েকে একা রেখে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর আবার মেয়ে যে এমন ভাবে মুখ পোড়াবে। ওগুলো কি বলছেন? মুখ পোড়াবে মানে? ও কি মুখ পুড়িয়েছে? ও তো বলছে ওর বন্ধু এসেছিল ওকে নোটস দিতে। সে তো বুঝতেই পারছি দিদি, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে এই নোটস পত্র কি ভর সন্ধেবেলা বা আমরা আসার পরে নেওয়া যেত না? দিনে দুপুরে ডাকাতি করার দরকারটা কি ছিল? বাবা, তুমিও? আমি ঠিকই বলছি। ঠিক আছে, ব্যাপারটা মিটিয়ে ফেলো নিজেদের মধ্যেই। যাও, বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে এসো, ফ্রেশ হয়ে আসবে, কেমন? বাবা, ঠিকই বলছি। আর শশাঙ্ক, তুমি বাবা আমার বাড়ি আর আসতে যেও না। সে আমার ছেলেকে আমি আপনার বাড়িতে আর পাঠাবো না। ছি, আমি ভেবেছিলাম পাড়ার ছেলেপেলেগুলোকে আপনারা দোষারোপ করবেন। ওদের এখন 18 বছর হয়নি, তাই ওদের বিয়েটা কোনো মান্যতাও পায় না। ওর দুজনকে বন্ধুর মতোই পছন্দ করে, আর আপনি উল্টো পাড়ার ছেলেপেলেগুলোকে সায় দিচ্ছেন। চুপ করে থাকে বর্ণালীর বাবা। শশাঙ্ককে ওরা নিয়ে যায়, যদিও যাবার আগে শশাঙ্ক বর্ণালীর মুখের দিকে ঘুরে তাকায়। তামাটে বর্ণের মেয়েটা, পরনে চুড়িদার, তাতে লাল সিঁদুরে মুখের ঔজ্জ্বলতা কেমন যেন বৃদ্ধি পেয়েছে ওর। কিছুক্ষণ আগে শশাঙ্ককে তার প্রেমিকা ফোন করেছিল। উত্তেজনার কারণে ফোনটাও ধরতে পারেনি সে, কারণ বাড়িতে তখন রীতিমতো ক্যাচাল বেঁধেছে। শোনো বাবা, তোমরা যা করেছো করেছো, তবে বর্ণালী তোমাদের বোনের মতো, ওকে আর তোমরা ডিস্টার্ব করো না। ভুল হয়ে গেছে, আর এই বয়সে বিয়েটা কোনো মান্যতা পায় না। আমি নিজে অফিসার হয়ে। সেটাই তো কাকু, আপনি নিজে একজন অফিসার, অথচ আপনি মেয়েটাকে একা একা রেখে চলে গেলেন। হ্যাঁ, তা বলি আমরাও তো পাড়ার ছেলে পেলে, আমাদেরকে তো দায়িত্ব দিয়ে যেতে পারতেন বোনকে দেখে রাখার, তা তো দেননি। রীতিমতোও চলে গেলেন, আর ও ঠাকুমাটাকে ঘর থেকে বের করে দিয়ে। ছি, বর্ণালী সম্পর্কে একটা ভালো, কি বলবো, ভালো ভাবনা চিন্তা ছিল আমাদের, কিন্তু সে যে এমন। বর্ণালী তখনও কেঁদেই চলেছে, বিশেষ করে তাকাচ্ছে ওর বাবার দিকে। বাবা যে এমন করবে সেটাও বুঝতে পারেনি। এই বাবাই কিনা ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছিল যে প্রতিবাদ করতে হয়, মুখ বুজে সহ্য করতে নেই। আজ বাবার মধ্যে এত পরিবর্তন কি করে এলো? রাতে খাবার টেবিলে বসে কারোই শান্তি নেই। ঠাকুমাও চুপ করে বসে রয়েছে, দুধ আর রুটি চিবোচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওনার। আসলে উনি সরল সাদাসিধে মানুষ, বন্ধু বান্ধবের বাড়ি আসা যাওয়া করতেই পারে। এইখানে কোনো ছলনা উনি খুঁজে পাননি, যেটা খুঁজে পেয়েছে বর্ণালীর বাবা। খাওয়া দাওয়া হয়েছে? যাও গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, কালকে স্কুল যাবার দরকার নেই, সরাসরি পড়তে যেও, আর মাস্টার চেঞ্জ করে দাও, বুঝলে সুস্মিতা? ওই বাড়িতেই প্রাইভেট টিউটর রাখার বন্দোবস্ত করো, ওকে আর বাইরে একা ছাড়া ঠিক হবে না। চুপ করে মেনে নেয় সুস্মিতা, অর্থাৎ বর্ণালীর মা। বর্ণালীরও মানা ছাড়া তো কোনো উপায় ছিল না। পরের দিন স্কুলে যায়নি বলে বান্ধবীরা ফোন করেছে। সব কটা ফোন রিসিভ করেছে বর্ণালীর মা সুস্মিতা। বলেছে ও শরীরটা ভালো নেই রে মা, ও আগামীকাল যাবে। হ্যাঁ, না না, প্রিয়ম স্যারের ব্যাচে আর পড়তে যাবে না। না, ওর বাবা ওকে প্রাইভেট টিউটর বাড়িতেই ঠিক করে দিয়েছে সব। হ্যাঁ, সব সাবজেক্ট বাড়িতে পড়বে। তোদের সঙ্গে দেখা হবে না কেন? তোরা তো মেয়ে মানুষ, যখন তখন আসবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। শশাঙ্কর ফোনটা ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছে ওর বাবা। বর্ণালী চুপচাপ বসে পড়াশোনা করে, খায় দায়, ঘুমোয় আর স্কুলে যায়। এইটাই হলো তার চৌহদ্দির গণ্ডি। সন্ধেবেলা শনিবার দিন বাবা সেই দিন বাড়ি এসেছে। এসে বললেন, চল আজকে সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করে আসি। মেয়েটার মনটা খারাপ। তুমি যে কেন অমন করলে? তোমার উচিত ছিল ছেলেগুলোকে কিছু বলা, অন্তত প্রতিবাদ করা। কি প্রতিবাদ করব বলো তো সুস্মিতা? কি প্রতিবাদ করব? মেয়েটা বড় হচ্ছে, আরো বড় হবে। সবে 17 বছর বয়স এখন ওর। বড় হতে ওর প্রচুর সময় বাকি সুস্মিতা। বাড়িতে একা থাকতেও আমি থাকতে পারি না। তোমরা তিনটেই মেয়ে মানুষ, এত বড় বাড়ি, পাড়ার ছেলেপেলেগুলোকে ফালতু চটিয়ে আমার লাভ আছে? তাছাড়া বিপদ আপদে তোমাকে ওদেরকেই আগে ডাকতে হবে। আমি তো ঘর বাড়ি থাকতে পারবো না। তাই মেয়ে দোষ করেনি জেনেও আমাকে এটা মানতে হলো।
বর্ণালী দাঁড়িয়েছিল ওর বাবার ঠিক পেছনে। বাবার কথাগুলো শুনে জড়িয়ে ধরলো বাবাকে, কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি যে আমাকে ভরসা করো এটা শুনে আমার ভালো লাগছে বাবা। বিশ্বাস করো এ কদিন আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, আমি শুধু ভেবেছি তুমি আমাকে ভরসা করো না। কাঁদিস না মা, আমি তোর কথা সম্পূর্ণ বিশ্বাস করেছি, এমনকি ওই ছোকরার কথাও। ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছিল যে ও সত্যি কথা বলছে, যে ও তোকে নোটস দিতেই এসেছিল। কিন্তু কি করব বল, তোরা 3টে মেয়ে মানুষ একা থাকিস, আপদে বিপদে পাড়ার ছেলেপুলেগুলোকে তোদের লাগবে, তাই জন্যই তো। এরপরে বর্ণালী স্বাভাবিক হয়, বাবা মার সাথে রেস্টুরেন্টে খেতে যায়। ঠাকুমা বলেছেন উনি যাবেন না। আমার টিভি সিরিয়াল চালাইয়া দে বাবা, এই কদিন যা গুমট পরিবেশের মধ্যে কাটলো, আমার তো ভাবনা চিন্তায় অমন আসেই নাই। এই ছোকরাখানা আমার নাতনির লগে কি করতে আইতাছে, বন্ধু বান্ধবের বাড়ি যাবে না তা হয়? দেখেছিস তোর ঠাকুমা যুগের সাথে কতটা আপডেট। আর তুই কেন এরকম কইলি? আমারও শুনে খুব খারাপ লাগছে। মা ও এমনি বলেনি, ও আমাদের ভালোর জন্যই বলেছে মা। আসলে আমরা 3টে মেয়ে মানুষই একা একা থাকি তো, কোনো আপদ বিপদে তো ওই পাড়ার ছেলেপেলেগুলোকেই কাজে লাগবে, তাই। হ্যাঁ এটাও ঠিক কথা, আমারও বয়স হয়েছে, আমিও তো দৌড়ায় দৌড়ায় কাম করতে পারি না। খেতে যায় রেস্টুরেন্টে ওরা, বাবার মোটর সাইকেলে করেই। বর্ণালী মাঝখানে বাবাকে জড়িয়ে ধরেছে, সুস্মিতা পেছনে। গ্রিলের গেটটা ভেতর থেকে বন্ধ করে দিলেন ঠাকুমা, তারপরে তালা বন্ধ করে চলে গেলেন নিজের ঘরে। টিভি সিরিয়াল দেখবেন। বাড়ির চারিদিকে অনেকগুলো লাইট লাগানো। যখন ওনারা বেরোচ্ছেন তখন ক্লাবের ছেলেপেলে তাকিয়েছিল বর্ণালীর বাবা মা এবং বর্ণালীর দিকে। এই কদিন বর্ণালী ওর মায়ের সঙ্গে স্কুল যাতায়াত করেছে, এসেছেও তাই। ছেলেপেলেগুলো খুব একটা কিছু বলতে পারে না। এমনিতেই পাড়ার ওই ছেলেটা পছন্দ করে মনে মনে ওকে, তবে বর্ণালী যা করেছে এর পরে আর ওর সাথে মেলামেশার কোনো মানেই হয় না। দেখেছ, মাটা একদম ঠিক হয়ে গেছে, বাবা মার সাথে খেতে বেরোলো। ইস মনিদা, তোমার প্রাণটা একেবারে ভেঙে চুরমার। এমন করে বলিস না, কত ভালোবাসতাম ওকে। ভেবেছিলাম চাকরি বাকরি পেয়ে সরাসরি বিয়ের প্রস্তাবটা দেব, কিন্তু এখন তো বাড়িতে মুখ দেখানোর জায়গা নেই। ওর কথা বললে বাবা মা উদম খোঁজে যাচ্ছে। আরে বলছি, পলাশ জেঠু যা দেখেছে তা কি সত্যি ছিল? সত্যি নয় মিথ্যে হতে পারে, ওর পাশের বাড়ির লোক। আর আমি যতদূর জানি বর্ণালীর বাবার সাথে ওনার সাপ এনে উলে। এই আগে তো এরকম ছিল না, আমি তখন ছোট্টবেলা থেকে দেখেছি। রীতিমতো পলাশ কাকুর মুদির দোকানের মাল খেত ওরা, চা বিস্কুট টিস্কুট সব নিত। মাঝখানে যে কি হলো হ্যাঁ জানি না, বলতে পারবো না, এখন কেউ কাউকে দেখতে পারে না। তারপরে মন্টুরও তো চাকরি বাকরি হচ্ছে না, বোঝই তো, শুধু পরীক্ষা আর পরীক্ষা। বলতে বলতেই ওরা দেখতে পেল বর্ণালীরা আবার ফিরেও এসেছে। খুব একটা দূরে হয়তো যায়নি, কাছের কোনো রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়ে এসেছে। তবে আসছে 3টে মানুষ হেঁটে হেঁটে। বর্ণালীর মুখটা বেশ হাসি এবং হাতে খাবারের প্যাকেট ঝোলানো। মনি বুকে সাহস নিয়ে এগিয়ে যায়। বেকার ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির পরীক্ষা দিচ্ছে, কবে চাকরি হবে জানে না। বর্ণালী তো অনেকটাই ছোট, মনে মনে আশা করেছিল যে চাকরি পেতে পেতে বর্ণালী আরো বড় হবে। তারপর সবসময় বাড়ির ভেতরে থাকা এই মেয়েটাকে বিয়ে করতে পারলে সত্যি ওর এই মানব জীবন সার্থক হবে। কি ব্যাপার কাকা, কোথায় গিয়েছিলে? আর বলিস না, যেতে যেতে গেল বাইকটা খারাপ হয়ে গেছে। কই দেখি, তুই দেখতে পারিস? ওই আর কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ভর্তি হব ভাবছি। যত সব। কথাটা আস্তে করে বলল বর্ণালী। আর কেউ না শুনুক, মনি কিন্তু শুনতে পেল। না না, এখন থাক রে, এখন রেখে দি। আমি তো কালকে বাড়িই আছি ছুটিতে, কালকে না হয় নিয়ে যাব। না, আমাকে একটু দেখতে দিলে। থাক না বাবা, তুই কেন শুধু শুধু হাতে কাটলি ঝুলি মাখবি? তুই বরং আমাদের ঘরে আয়, খাবার নিয়ে এসেছি। বর্ণালী আবার চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তো, আর চাউমিন খাবি নাকি? তা মন্দ হয় না, তবে বর্ণালীর সেই দিন ওই ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছে কাকিমা। শুধু শুধু কেন যে ছেলে ঢোকাতে গেল। আমি কোনো ছেলে ঢোকাইনি, ওটা আমার বন্ধু। আর আজকে তোমার জন্য আমার এই ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আমাকে ঘরে মাস্টারের কাছে পড়তে হচ্ছে, আমি একটু বাইরে বেরোতে পারছি না, বান্ধবীদের সাথে কথা বলতে পারছি না। কথাগুলো সবটাই মনে মনে বলল বর্ণালী।
তবে তার চোখে মুখে একটা অসম্ভব রাগ ফুটে উঠল কিন্তু মনির প্রতি। মনি সেটা ভালোই বুঝল। না না, আজ আর বরং যাবো না, একটু আগেই চপ মুড়ি খেলাম তো বন্ধুদের নিয়ে ক্লাবে, আজ আজ বরং যাই। হ্যাঁ কাকা, কোনো অসুবিধা হলে আমাদেরকে বলো, আমরা পাড়ার ছেলে পেলে সাহায্য করার জন্যই তো আছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোরাই তো সব বাবা, আপদে বিপদে তোরাই তো দেখবি। এই যে বর্ণালী তোদের বোন, বোন কথাটা শুনলেই পিত্তি জ্বলে ওঠে ওর, তবুও মুখের ওপরে বলতে পারে না। দাঁত বের করে বলে, হ্যাঁ হ্যাঁ, সব দেখে রাখার দায়িত্ব তো আমারই না। কথাটায় খোঁচা লাগে বর্ণালীর মনের মণিকোঠায়। সেই দিন রাতে নিজের ঘরে বসেই পড়ছিল ও। ওপরের দোতলার ঘরে বসে পড়ছে, ঘরের আলো জ্বলছে, ব্যালকনি গ্রিল দিয়ে ঘেরা, সেখানে অনেক ফুলের গাছ। পাঁচিলের বাইরেই দূর থেকে দেখতে পাওয়া যায় মনির বাড়িটা, একচালার বাড়ি, তবে পাঁচিল দিয়ে ঘেরা নয়। বাড়ির একদিকে গাড়ি ঢোকানোর জায়গা, আর একদিকে বাইক রাখার জায়গা। মনির বাবা বেজায় বড় লোক মানুষ, পার্টির নেতা হাতার সাথে ওঠা বসা করেন, আর ওই পার্টির লোকেদেরই গাড়ির ড্রাইভারি করেন উনি, নিজেরই গাড়ি, ভালোই টাকা পান। আর মনির মা তো যেই শাড়িটা একদিন পরে সেই শাড়িটা আর পরের দিন পরেন না। পরের দিন তো ভুল বললাম, কশ্মিন কালেও ওনাকে আর সেই শাড়ি পরে বেরোতে দেখা যায় না। এতই নাকি ওনার আলমারি ভর্তি শাড়ি আর গয়নার স্টক। খুব অহংকার। সেই মনির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ভাবতেই গাটা ঘিন ঘিন করে ওঠে বর্ণালীর। বর্ণালী দেখতে পায় বারান্দায় এসে কিছু না একটা সিগন্যাল মারতে চাইছে ওকে। ওর ঘরের দেওয়ালে আলো জ্বলছে নিভছে, জ্বলছে আর নিভছে। অসহ্য লাগে ওর। রাত তখন প্রায় 11:30 বাজে। পাড়ার ছেলেপেলা ছাড়া এই নোংরামি কেউ করবে না। ইচ্ছে করছিল বাবাকে ডেকে বলতে, কিন্তু বাবা তো ওই পরের দিনই রয়েছে বাড়িতে, রাতে আবার ডিউটি জয়েন করতে হবে বাবার। উঠে আসে ও। কে রে, কে? পাঁচিলের নিচের দিকে তাকিয়ে দেখে মনিদা। কি করছিস? তোকে পাহারা দিতে বলেছে না, দেখতে এলাম। এমন একটা বিচ্ছিরি ভাব করে বর্ণালী ঘরে চলে যায়। মনির পাশে মনির সাগরেদ পকাই দাঁড়িয়েছিল। সে কি হাসি! শুধু শুধু রাত জেগে ঝাড়টা খেলে তো দিব্যি গিয়ে ঘুমিয়ে পড়তে পারতে। দাঁড়া, এর শোধ আমি তুলবো। কি করে তুলবে? কেন? ওর বাবাই তো বলেছে ওর সব দায়িত্ব নাকি আমার। তাহলে আর সে তো কথার কথা। কথার কথা মানে কিসের কথা? পুরুষ মানুষের এক কথা, বুঝলি? সাইকেল নিয়ে চলে যায় মনি। বর্ণালী নিজের ঘরে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়, যেটা বারান্দার দিকে ছিল, যাতে আর কোনো আলো ওর ঘরে প্রবেশ করতে না পারে। পরের দিন সকালবেলা, মা, বাবা, বেরোচ্ছি, দাঁড়া আমি দিয়ে আসবো। ও মা, থাক না, আমি একটু একা একা যাই। তাছাড়া শশাঙ্কর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, নাম্বার ব্লক হয়ে গেছে। আর আমার মনে হয় না শশাঙ্ক আমার সাথে আর কথাবার্তা বলতে আসবে। যা ব্যবহার পেয়েছে ও বুঝেই নিয়েছে আমার বাবা মা কতটা, আর কি বলবো, গাইয়া, আপডেট নয়। এমন করে বলিস না, তোর বাবা শুনতে পাবে। পাক, আমি বাবাকে পুরুষ মানুষ ভাবতাম, কিন্তু বাবা দেখছি। বলতে বলতে বাবা উঠে এলেন। বাবা কি সেটা পরে বুঝবি। কেন এরকম করি? তোদের পরিবারের সবকটা মানুষ, আমরা যে কজন রয়েছি, এই কজন আমার জীবন। তোরা না থাকলে যে আমার কি হবে? ও বাবা, মা যেতে দিচ্ছে না, আমাকে স্কুল যেতেই হবে। কেন, কি এমন দরকার? আরে বাবা, কেন বুঝছো না? অ্যাডমিট দেবে। ও আচ্ছা, তুমি রেডি হওনি? না, তুমি তো ফরমায়েশ দিয়ে বসে রয়েছো। কচুর লতি খাবে, এই লতি করতে বুঝি সময় লাগে না? আবার এঁচড় খাবে। দেখো আমার হাতের অবস্থা। হাতের মধ্যে সর্ষের তেল মেখে সুস্মিতা এসব কোটা বাটা করছিল। আহা, আমারই তো ভুলে গেছে, আমার তো মাথাতেই ছিল না যে মেয়ের স্কুল আছে। থাক না বাবা, আমি চলে যাচ্ছি। শাড়ি পরে বর্ণালী স্কুলে যায়। দুদিকে দুটো বেনুনি করে এসে বেরিয়ে পড়ে। রাস্তার কাছে এসে দাঁড়াতেই কোনো টোটো না পেয়ে একা একাই হাঁটতে শুরু করে। বাবা মা অনেক দূর পর্যন্ত টাটা বাই বাই করে। এরপরে মোড়টা ক্রস করতেই বর্ণালী দেখতে পায় মনি দাঁড়িয়ে রয়েছে তার বাইকটা নিয়ে। কিরে, পৌঁছে দেবো নাকি? যাবি? না, অনেক ধন্যবাদ, আমি একাই হেঁটে যেতে পারি। কিন্তু মনির তো মন মানে না। ও কালকে অপমান হয়েছে, তাই প্রতিশোধ একটা নিতেই হবে। চল না, তোকে পৌঁছে দিই। দেখ, আমার বাইকের পেছনের সিটটা খালি, তুই আমাকে ধরে বসবি।
ও ঠিক যেভাবে কালকে বসেছিলি তোর বাবাকে ধরে। ছি, তুমি কিরকম মাইন্ডের লোক? হ্যাঁ, যাও এখান থেকে, আমার কাউকে লাগবে না বলে আবার রাগ দেখাতে দেখাতেই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে বর্ণালী। স্কুল বেশ খানিকটা দূরে। একটা টোটো পাশ দিয়ে যাচ্ছিল। টোটো যাবে? না, ওদিকে যাব না। বলছি তো ওঠ, কেউ দেখতে পাবে না। তাছাড়া আমাদের পাড়ার মোড় থেকে তো বেরিয়ে এসেছি। না হয় বাড়ি গিয়ে মিথ্যে কথাই বলে দিস আমার সঙ্গে যাসনি। বললাম তো আমি তোমার সঙ্গে যাব না। তুমি খুব বাজে ছেলে। কি আমি বাজে? কি করেছি তোকে? আমার সাথে আমার বন্ধুর সম্পর্ক নষ্ট করেছো। হো, দরজা বন্ধ করে তুমি ফষ্টি নষ্টি মারাবা? দেখো মনিদা, তোমার সঙ্গে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় কথা বলতে আমার রুচিতে বাধে। তাছাড়া আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি। এই শিক্ষা দেয়নি? কিন্তু কি করে নাগরের সঙ্গে নামগিরি করতে হয়? দেখো, ঠিক করে কথা বলবে কিন্তু। আমি স্কুলে যাচ্ছি, আমার মাথা গরম করে দিও না। তাছাড়া আজকে আমার যাওয়াটা ভীষণ দরকার। কেন রে? তোমায় বলবো কেন? তুমি আমার কে? তুই আমাকে বাজে ছেলে বললি? 100 বার বলবো, বাজে ছেলে, বাজে ছেলে, বাজে ছেলে বলে চলে যায় বর্ণালী। মনির মাথা গরম হয়ে গেছে, রাগে চুলগুলো যেন খাঁড়া। কি করবে ঠিক পাচ্ছে না সে। শুধু বাইকে বসে বাইকের কাঁচের মধ্যে 3 বার হাতের ঘুষি মারতেই কাঁচটা ঝনঝন করে ভেঙে গেল। বর্ণালীর কানে পর্যন্ত পৌঁছালো সেই কথা। দেখলো সে ওর হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মুখে ভয়ানক একটা রাগ। ইচ্ছে করছিল একবার কাছে গিয়ে জিজ্ঞেস করতে। পরে মনে মনে বলল, ঠিক হয়েছে, শালা শয়তান। এই বলে ও চলে গেল ওর স্কুলে। যদিও স্কুলে যাওয়ার পরেও সারাদিন আজকে মনটা খারাপ করেছে ওই মনির জন্য। বাপরে বাপ, এত রাগ হতে পারে? শালা জানোয়ার। আরো অনেক কিছু। একটু অনুশোচনার সঙ্গে সঙ্গে রাগের বেগটা আরো বেশি বাড়তে শুরু করে বর্ণালীর। স্কুল ফেরার সময় তখন ঘড়িতে 4:15 বাজে, আর 4টেতে ছুটি হয়েছে। ভেবেছিল ফিরতি পথে বান্ধবীদের সাথে সাইকেলে করে আসবে, কিন্তু কপাল এমনই পোড়া, ওরা আগেই চলে গেছে। বেরোতে একটু দেরি হয়েছে। এই সময়টা রাস্তা বেশ ফাঁকা, অনেকেই শুয়ে থাকে, দোকানপাট প্রায় বন্ধ, বাজারটা তো পুরোই বন্ধ। মোড়ের মাথার কাছে আসা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মোড়ের সামনে এসেই যখন দেখলো, তখনও মনি ওখানেই ঠাঁই বসে বাইকে। হাত থেকে রক্ত তখন হয়তো শুকিয়ে গেছে। একই দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। এই শোন। কে? আমি ডাকছি, শোন। বললাম তো তোমার কাছে যাবো না, বাজে ছেলে একটা। তোর জন্য যে হাত কাটলাম, এবার কি হবে? বাড়িতে কি কৈফিয়ত দেবো? তোমার এত রাগ? আমি কি তোমাকে হাত কাটতে বলেছি? না ওই এটাকে নষ্ট করতে বলেছি? বলি পকেটে টাকা আছে, এটা সারাই করার মতো। তোর বাবার কাছে চেয়েছি? না, আমার বাবার কাছে চাওনি। নিজের বাবার কাছে চাইতে লজ্জা করবে না? এত বড় ছেলে, এখনো পর্যন্ত আই ইনকাম নেই। আর ইনকাম করলে কি করবি? কলা করব। ঠিক হয়েছে, হাত কেটেছে বলে যেতে গিয়েও নিজের ব্যাগ থেকে রুমাল বার করে বলল, কই দেখি হাতটা দাও। কি করবি? দাও বলছি। একদম চোখ রাঙায় না আমাকে। আমি তোমার থেকে বেশি চোখ রাঙাতে পারি। তোমার চোখগুলো হাতির মতো ছোট, আমার চোখগুলো দেখো পটল চেরা, টানা টানা, কাজল পরলে আরো সুন্দর লাগে। বিশেষ করে যদি চোখের মধ্যে আমি ওই কি যেন একটা বলে, কি শ্যাডো, ওই যাই হোক, ব্ল্যাক শ্যাডো না কি বেশ, ওইটা যদি দিই। ওটাকে ব্ল্যাক শ্যাডো বলে না। তাহলে কি বলে ওটাকে? ওটাকে বলে স্মোক আই। ওই যাই হোক, দাও হাত দাও। একদম কথা বাড়াবে না। বাড়ালে কি করবি? ঠাস করে একটা চড় মারবো। তোর থেকে আমি অনেক বড়। হওগে বড়। বড় ছোটর জ্ঞান নেই, হাত কাটে বসে আছে। দাও হাত দাও। লাগলো? তা লাগবে না? কতটা কেটেছে? চলো বিল্লো ডাক্তারের কাছে চলো। কেন? চলো, একটা ইঞ্জেকশন দিতে হবে। তুই নিয়ে গেলে লোকে বদনাম করবে। না, আমার যা বদনাম হওয়ার হয়েই গেছে। আমি শশাঙ্কর সঙ্গে শুয়েছি, থেকেছি। দেখ, এমন করে বলবি না বর্ণালী। কেন? তুমিই তো রটিয়েছ। আমি রটাইনি, ওই পলাশ জেঠু রটিয়েছে। যত ঘোষ, যত দোষ নন্দ ঘোষ নাকি? না, মাথা গরম হয়ে গিয়েছিল তাই। কেন রে বাবা? আমি যার সাথেই মিশি না কেন, যার সাথেই থাকি না কেন, আর যদি শুয়েও পড়ি তাতেই বা। বর্ণালীর বেনুনি দুটোকে পেছন দিক থেকে টেনে ধরে মনি। কতটা অধিকার যেন ওর বর্ণালীর ওপরে। বা হাত দিয়ে ওর চুলের মুঠি ধরে ওকে নিজের ঠোঁটের প্রচন্ড কাছে নিয়ে আসে।
ভয়ে বর্ণালীর হৃৎপিণ্ড 10 গুণ বেড়ে গিয়েছে। ওর ডান হাতটা ধরে রেখেছে বর্ণালী, যেখানে রুমাল দিয়ে পট্টি বাঁধছিল। চুপ করে বর্ণালীর নাকে নাক ঘষে ও, থুতনিতে থুতনি ঠেকিয়ে, ঠোঁটটা আলতো করে ঠেকিয়ে বলে, শোন, আমি তোকে ভালোবাসি। তুই অন্য কারোর সঙ্গে মিশিস আমি সহ্য করতে পারি না, আর তোকেই বিয়ে করব বলে ওকে ছেড়ে দেয়। ভয়ে কাঁপতে থাকে বর্ণালী, ছুটতে পালায় রাস্তা দিয়ে। ঠিক তখনই গগন বিদারী একটা বজ্রপাত হয়ে ঝড়ঝড়িয়ে বৃষ্টি নামে। হাতের রুমালটা শক্ত করেই বাঁধা, রুমালের মধ্যেই একটা ডিপ কিস করে মণি। বর্ণালী পেছন ঘুরে আর তাকায় না ভয়। মা, বাবা, গেট খোলো। ওপর থেকে মা নেমে এলেন। গেট খুলতে খুলতে বললেন, এই তোকে ছাতা দিয়েছি না, ছাতা খুলিসনি কেন? কি হয়েছে? দরজা খোলো। তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে আসে বর্ণালী। নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়, কারণ ওর হৃৎস্পন্দনের বেগ তখন 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। মনিদা এটা কি বলল? এটাও কি করলো? না না না, আমি এসব ভাবতে পারবো না, আমার পড়াশোনা করার সময়। না, মনিদা একটা বাজে ছেলে, আমায় কখনো ভালোবাসতেই পারে না। ও ঠিক আমার ওপর রাগ, হয়তো সেদিন শশাঙ্ককে মেনে এনেছি তাই, কিন্তু আমি তো শশাঙ্কর সঙ্গে গরম করে। মন মানে না বর্ণালীর। ব্যালকনির সামনে যে দরজাটা, যেটা কালকে রাতে ঠাস করে বন্ধ করে দিয়েছিল, ওটা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এদিক ওদিক চোখ তার, ওই দুটো চোখ এখন অনুসন্ধান করছে ওই বাজে ছেলে মণিটাকেই। হ্যাঁ, ঠিক পাঁচিলের কোণা ঘেঁষে মাল দাঁড়িয়ে রয়েছে, সিগারেট খাচ্ছে আর অল্প অল্প বৃষ্টির জলে ভিজছে। ডান হাতটা উঁচু করে হাতের রুমালটাকে দেখিয়ে চুমু খাচ্ছে বারবার। ভয়ে বর্ণালীর তো আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার অবস্থা। খাবার, তবে এবার আর দরজাটা বন্ধ হলো না, ওটা খোলাই থাকলো। কিরে, কখন থেকে ভাত বেড়ে বসে আছি, আমার সন্ধ্যে দেওয়ার সময় হচ্ছে তো। তো ঠাম্মির শরীরটা ভালো নেই, শুয়ে আছে, খেয়ে যা। বর্ণালী, মারে, আয় খেয়ে যা। হ্যাঁ মা, যাই। ওপর থেকে নেমে আসে বর্ণালী। ও মা, কালকে আমাকে একটা রুমাল দিও তো। রুমাল? আজকেই তো দিলাম, কাঁচা রুমাল। কি করেছিস? বোধহয় স্কুলে হারিয়ে এসেছি। হো হো হো, ঠিক আছে, খেয়ে নে। হ্যাঁ মা, বাবা কোথায়? তোর বাবার আর্জেন্ট ফোন এসেছে, পুলিশের চাকরি, বুঝিসই তো, বেরিয়ে গেছে তাই। শোন, আমি কিন্তু বিকালে বাড়ি থাকবো না। কোথায় যাবা তুমি আবার? তোটা আমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়েছে, আর তোর বাবা বলেছে একবার অন্তত চেক আপ করিয়ে নিয়ে আসতো শ্রীকান্তর কাছ থেকে, বুঝলি? আচ্ছা ঠিক আছে। বর্ণালীর মনের ভেতরে তখন 1000 রকম আনন্দের ঢেউ। তবে সেই দিন শশাঙ্ককে ঠাট্টা করে অমন করে ফোনে বলেছিল। আদেও তো শশাঙ্ককেও ভালোবাসে না। শশাঙ্কর প্রেমিকা তো সোমা, ও ভালো করেই জানে। ভালো লাগতো ছেলেটাকে, কিন্তু সেই ভালো লাগায় আজ কেমন যেন একটা নাম বদল হয়ে গেছে। পালা বদলের সময় এসেছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া করে বর্ণালী ওপরে চলে যায়। ঠিক সন্ধে 6:30 নাগাদ মা ডাকে। মায়ের ডাকে ওপর থেকে নেমে আসে। বলো, পড়ছিলি বুঝি? হ্যাঁ, সামনেই পরীক্ষা তাই। আচ্ছা, দরজাটা ভেতর দিয়ে ভালো করে বন্ধ করে দে, আর গেটটাও বাইরে দিয়ে বন্ধ করে দে। নাকি আমি বন্ধ করে দিয়ে যাব? তোর তো কোনো অসুবিধা নেই, তুই কিন্তু খবরদার কেউ ডাকলে দরজা খুলবি না। আর পাঁচিলের গেটটা আমি বরং বন্ধ করে দিয়ে যাচ্ছি, তালা দিয়ে যাই। না মা, তালা আমিই দেবো। হ্যাঁ, তুই তালা দিবি? কিন্তু তোর বাবা যে বারবার বলে গিয়েছে রে মা, তালাটা আমাকেই দিয়ে দিতে। কেন, তুই দিবি কেন? আমি বরং। না মা, তালা আমিই দিয়ে দিচ্ছি, তোমরা যাও। ঠাকুমাকে নিয়ে মা বেরিয়ে যান টোটো করে। গ্রিলের দরজাটা ভেতর থেকে বন্ধ করতে করতে বর্ণালীর চোখটা তখন ক্লাবের দিকে গিয়ে দাঁড়ায়। মনি নেই, মনির বাইকটা রয়েছে। গেল কোথায় মানুষটা? মনের মধ্যে কথাটা যেন একবার বলে ওঠে বর্ণালী। গেট বন্ধ করে ঘরে ঢুকবে ঠিক তখন, যেহেতু তখন সন্ধে হয়ে গেছে, বাড়ির চারিদিকের আলোটা জ্বালাতে হবে। মা বলে গেছে, জ্বালায়নি তখনও। গ্রিলের গেটে বেশ কয়েকবার শব্দ হয় টুং টুং করে। মেন গেটে তালা বন্ধ করে কলাপসেবল গেট বন্ধ করে নিজের ঘরে যাবে বর্ণালী। এমন সময় বাইরের গ্রিলের গেটে শব্দ হতেই পেছন ঘুরে তাকায়। কে? আমি, মনি।
হ্যাঁ, কি হয়েছে? দরজাটা খোল। কেন? দরজা খুলবো কেন? তুমি তো শিখিয়েছ ঘরে যখন একা থাকবো তখন দরজা খুলবো না। আমার বন্ধুরা এসেছিল তাই খুলিনি। তুমি কোথাকার কে? হ্যাঁ, খুলবি না পাঁচিল টপকে আসবো? কি? পাঁচিল টপকে তুমি আসবে আর আমি তোমায় ঢুকতে দেবো? আরে কত শখ ওনার! দেখ, আমার এমনি মন মেজাজ ভালো না, তোর সাথে একটা কথা আছে। বললেই হলো। আমি খুলবো না, তোমার যা খুশি করার তুমি করে নাও। খুলবি না তো? না, খুলবো না। ভেবে বল, দরজা খুলবি না তো? বললাম তো খুলবো না। সকালের কথা মনে আছে? কি করেছিলাম? কি যেন করেছিলে? ও, ওই হাত, ওটা আমার জন্য নাকি? ওটা তো তোমার নিজের রাগের চোটে। এখনো তাহলে ওই রাগের চোটেই করব। কি করবে? এই দেখ। দেখতে পায় বর্ণালী গ্রিলের ফাঁক দিয়ে চাকু নিয়ে দাঁড়িয়ে রয়েছে মণি। হোমা, ওদি তুমি কি করবে? হাত কাটবো তোর জন্য, আর আমার মৃত্যুর জন্য তুই থাকবি দায়ী। দেখো, তুমি এমন করে আমাকে ব্ল্যাকমেল করতে পারো না। ব্ল্যাকমেল করছি না। খুলবি কিনা বল। বাধ্যতামূলক। দরজাটা গিয়ে খোলে বর্ণালী, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে মণি ঘরের ভেতর ঢুকে গ্রিলটা বন্ধ করে দেয়। এটা কি হলো? কিছু না, চল তোর সাথে কথা আছে। বর্ণালী ভেতরে ঢোকে, গ্রিলের দরজা তালা বন্ধ করে, আশপাশটা দেখে নেয়। বাইরের লাইট যেই জ্বালাতে যাবে সঙ্গে সঙ্গে মণি বলে, লাইট ধরাস না। কেন? তোদের বাড়ির ওই পলাশ জেঠু 1 নম্বরের হারামি লোক, আবার কি থেকে কি বলে দেবে। একটা মেয়ের কবার বিয়ে হয়? দেখো, তুমি কিন্তু আবার বাজে কথা বলছো। আমি তো বলছি আমার বিয়ে হয়নি। শশাঙ্কর সাথে আমার ওরকম সম্পর্কই নেই। শশাঙ্ক ভালোবাসে সোমা বলে একটা মেয়েকে, আর আমাকে সত্যি নোটস দিতে এসেছিল। তুমি শুধু শুধু সেই দিন বিচ্ছের একটা কাণ্ড করলে। ছি, মা কালীর সামনে গিয়ে সিঁদুর মিঁদুর পরিয়ে ওসব কেউ করে? সিঁদুর বুঝে একটা খেলার বস্তু? কথাটা বলে বর্ণালী। আমি জানি। জানো মানে? কি জানো? আমি খোঁজ নিয়েছি, আর শশাঙ্কর সঙ্গে আমার দেখাও হয়েছিল। ও আমাকে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে বর্ণালী। আমি তোর কাছে ক্ষমা চাওয়ার জন্যই। ক্ষমা চাওয়ার জন্য তুমি হাতে ব্লেড নিয়ে বসে আছো, ছুরি নিয়ে বসে আছো, হাত কাটবে তাই? মগের মুলুক। এই তুমি যাও তো এখন আমার বাড়ি থেকে। কেউ বাড়িতে নেই। তুমি যদি যেচে আমার বাড়ি থেকে না যাও, আমি নিজে পলাশ জেঠুকে ডেকে তোমাকে দেখাবো। তারপর? তারপর আবার আমাদের বিয়ে দিয়ে দেবে। তারপর? তারপর আর কি? আমার বাবা আবার আসবে, আবার তুমি চলে যাবে তোমার বাড়ি আলাদা, আর আমি আমার মতো। যত সব। বলে আমি কি দ্রৌপদী নাকি? হ্যাঁ, পন্তস্বামী নিয়ে সংসার করব? আচ্ছা যা, ডাক পলাশকে। হ্যাঁ, ডাক। ডেকে বল আমি তোর ঘরে আছি। ডাক। দেখো, আমার খুব ভয় করছে মনিদা, তুমি যাও, আমার সত্যি ভয় করছে। ঠিক তক্ষুনি মণি ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। মনির পুরুষালী গোফের স্পর্শ ঘাড়ে এসে লাগে বর্ণালীর। শরীরটা কাঁটা দিয়ে ওঠে। মণি বলে, তোর জন্য হাত কেটে ইঞ্জেকশন নিতে হয়েছে। আমার জ্বর এসছে, টের পেয়েছিস? আমি কি বলেছিলাম নাকি আমার জন্য হাত কাটতে? কি করব, এই পাগড়িটাকে তো সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, চোখের সামনে বড় হতে দেখেছি। কিরে, আমাকে দিবি তো? কি? তোর অধিকার? না, কিছুতেই দেবো না। আমি একটা বাজে ছেলে। তাই? তাহলে নয় বাজে ছেলে হয়েই থাকবো। শোন। কি? কাঁপছিস কেন এভাবে? ভয় করছে। কিসের ভয়? আমি তোকে ধরেছি, তোর ভালো লাগছে না? যাও, আমি জানি না। বর্ণালী ওর হাত থেকে বেরোতে যায়। মণি ওকে আবার জড়িয়ে ধরে, তবে এবার পেছন দিক থেকে নয়, একেবারে সামনাসামনি, বুকের সাথে বুক ঠেকিয়ে। মণি বলে, তুই বড্ড নরম। তুমি কিন্তু আমার সঙ্গে উল্টো পাল্টা করছো। আমি কিন্তু সত্যি সবাইকে বলে দেবো। বল না, সবাইকে বল। আমারও এখানে থাকতে ভাল লাগে না। আমারও ইচ্ছে আমি শহর থেকে অন্য কোথাও চলে যাব, কোনো গ্রামে গিয়ে দুজনে মিলে সংসার করব। তুই আরো পড়াশোনা করবি, অনেক বড় হবি, চাকরি বাকরি করবি, তারপর আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হবে। হ্যাঁ রে, তোর নামের সাথে আমার নামের সাথে নাম মিলিয়ে রাখবো। ভালো হবে না? আমার ওরকম কোনো ইচ্ছে নেই। কেন? তোর কি ইচ্ছে? আমি তোমাকে বিয়ে করবো না? বই গেছে আমার তোমাকে বিয়ে করতে। তুমি আমার কে? হ্যাঁ, বাজে ছেলে একটা। তাই? আমি বাজে? খুব বাজে, খুব। মুখের দিকে তাকা। না, তাকাতে পারবো না। কেন এভাবে আঁটো সাঁটো হয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমাকে ভালো করে ধর। না, ধরতে পারবো না। পারবি না তো? না। ভেবে বলছিস? হ্যাঁ, ভেবে বলছি। দুপুরের কথা মনে আছে? কোন কথা? স্কুল থেকে ফেরার পথে, মনে আছে তো?
তাহলে কিন্তু লোকজনের সামনে ইচ্ছে করলে ঠোঁটটা চুষে দিতে পারতাম। দেবো? ঘরে কেউ নেই। তুমি আমাকে এরকম করে ব্ল্যাকমেল করতে পারো না। আচ্ছা, তা তুইও তো চিৎকার করতে পারিস। তোরও তো ভালোই লাগছে নাকি? তুইও আমাকে ভালোবাসিস? বলতে সাহস পাস না? বর্ণালী এবার তাকায় মনির চোখের দিকে। মনিকে বরাবরই ভালো লাগে, কিন্তু এতটা কাছাকাছি পাবার সাহস কখনোই মনের ভেতর থেকে জাগেনি। প্রথম প্রেমের স্পর্শ পায়নি তো এখনো, তাই হয়তো জাগেনি। আজ কেমন যেন ভালো লাগছে এই ছোঁয়া। শরীরটা কাঁটা দিয়ে উঠছে, মনটাও কেমন যেন উদ্বেলিত। তুমি বাড়ি যাও। কেন? বাড়ি যাবো না আমি। না, তুমি বাড়ি যাও। আমার ভালো লাগছে না মনিদা। তোর ভালো লাগছে না? না। মন থেকে বলছিস? মন থেকে বলছি। আর তোমাকে কেন বিয়ে করবো আমি? তুমি আমার কে? আমি তোর কেউ না। না। তাহলে তুই চিৎকার কেন করছিস না? তুই ইচ্ছা করলে পাড়ার ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াতে পারিস। আমি তোকে ধরে রেখেছি, আর আরো কি নাকি তোকে করতে পারি। কথাটা বলেই মনি বর্ণালীর চুলের মুঠিটা ধরে, তবে এবার শক্ত করে না, আলতো করে। বর্ণালীর চুলটা তখন খোলা। মনি ওর চুলে হাত দিতেই চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে আসে বর্ণালীর। মনি ওর ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ রাখে, একটা ডিপ কিস করে ও। বর্ণালী তখন ঠকঠক করে কেঁপে ওঠে, চোখের কোণা থেকে জল বেরিয়ে আসে। চুমু খাওয়ার পর মনি ওর কপালে আলতো করে একটা চুম্বন করে, বলে, তুই আমার, শুধু আমার। শশাঙ্ক কনিষ্ক যেই আসুক না কেন, ইতিহাসের পাতার মতো মস্তিষ্ক কিন্তু উড়িয়ে দেব। হাসে বর্ণালী। মনিও তাকায় ওর দিকে। বল, আই লাভ ইউ বল। না, বলবো না। আমার এখন 18 হয়নি। তাই? 18 হয়নি, কিন্তু চুমু খেতে খুব ভালো লাগছে। বললাম তো বলবো না। যাও। কোথায় যাবো? যাও, যেখানে খুশি যাও। আমি জানি না। সত্যি? সত্যি যেখানে খুশি যাবো তুই জানিস না? না, বললাম তো জানি না। ছাড়ো, ছাড়ো। এমন সময় ঠিক সেই দিনের মতো গ্রিলে আবার শব্দ। কে? আমি দেখছি। না, তুই যেও না, আমি দেখছি। বর্ণালী গ্রিলের সামনে আসে। কে? দরজা খোল। কে? আমি পলাশ, ছেলেপেলে নিয়ে এসেছি। তুই আবার লোক ঢুকিয়েছিস? তো শিক্ষা হয়নি বল? হ্যাঁ, বেবুসে মেয়ে ছেলে। যেই তোর মা আর ঠাকুমা ডাক্তার দেখাতে গেছে, তুই আবার লোক ঢুকিয়েছিস। মুখ সামনে কথা বলো পলাশ জেঠু। আমি কাউকে ঢোকাইনি। দেখো, তুমি এমন করে আমাকে বদনাম দিতে পারো না। তুই খুলবি নাকি ছেলেপেলে নিয়ে পাঁচিল টপকে ঢুকবো? মনি বেরিয়ে আসে। কি হয়েছে? এ কি মনিদা, তুমি আগে বলবে তো? কেন? কেন আগে বলবে? ও আগে বলবে কেন? ও বুঝি পুরুষ মানুষ নয়? এগুলো কি হচ্ছে বলা জেঠু? ওর কাছে আমি এসেছিলাম চাঁদা নিতে। কিসের চাঁদা? পুজোর চাঁদা। কদিন আগে পুজো মিটলো, আবার নতুন করে পুজোর চাঁদা? হ্যাঁ, এটা কি মামার বাড়ির মোয়া পেয়েছিস তোরা? দরজা খোল, খোল বলছি, বললেন উনি। বর্ণালী দরজা খুলতে বাধ্য হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক রাত ছেলে পেলে ঘরে ঢুকে এলো। দেখো মনিদা, তুমি আমাদের ক্লাবের লিডার, আর লিডারই যদি এমন করে, তাহলে আমরা ছেলে পেলে কি করতে পারি? তোরা কি চাইছিস? আমরা চাই তুমি বর্ণালীকে বিয়ে করো। বর্ণালীর বাবা মাকে খবর দেওয়া হয়েছে। বাবা ডিউটিতে ছিলেন বলে ফোন ধরতে পারেননি, কিন্তু মা ঠাকুমাকে নিয়ে চলে এসেছেন। এসে সবার সামনে মেয়েকে ঠাস করে একটা চড় মারলেন। তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। তুই কেন ওকে ঢুকিয়েছিস বল? কাকিমা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি একটা দরকারে। কিসের দরকারে এসছিলে মনি? কিসের দরকারে? তোমাদের যাবতীয় দরকারগুলো কি আমাদের পেছনেই হয়? হ্যাঁ, তোমরা নিজেরা কেন নিজেদেরকে এমনভাবে শেষ করছো? চলে আসে মনির বাবা মা। এইখান থেকে এইটুকু আসতেও ওনার আবার গাড়ি করতে হয়। কি হয়েছে? কি করেছে আমার ছেলে? হ্যাঁ, এই যে দেখেন আপনার ছেলে কি করেছে। আপনার তো টাকা পয়সার অভাব নেই, ছেলের যখন মেয়ে ছেলে দরকার, তখন এমন করে ছেলেকে মেয়ে ছেলের কাছে না পাঠিয়ে বাড়িতেই তো দুটো পুষতে পারেন। আপনি সব কি বলছেন? হ্যাঁ, কি করেছে ও? এই যে মেয়েটার সঙ্গে একা ঘরে ছিল, এবারে মেয়েটার কি হবে? ও তো বদনাম হলো নাকি? ও বর্ণালী না? হ্যাঁ, ও তো আগেই বদনাম। এর আগে কার সঙ্গে ছিল? আগে বাড়ি গিয়ে আমার ছেলে সব বলেছে। কি রে বাবা, এটো পাতে মুখ দিচ্ছিস কেন? তোর জন্য আমি নতুন মেয়ে ছেলের বন্দোবস্ত করব। চল বাড়ি চল। না, কেন?
আমি ওকে ভালোবাসি। কি কি? আমি ওকে ভালোবাসি। কি ভালোবাসি শুনতে পাচ্ছ না? ঠাস করে মনিকে একটা চড় মারেন ওর বাবা। কি বলছিস? হ্যাঁ, তুই যেই মেয়ের বদনাম করলি এত, হ্যাঁ বাজে মেয়ে বললি, সেই মেয়েকে তোর বিয়ে করতে বা ভালোবাসি বলতে লজ্জা করছে না? না, এই পলাশ লোকটা ভালো না। লাগানি ভাগানি করা জন্মগত অভ্যেস। দেখেছেন? দেখেন কি শিক্ষা দিয়েছেন। আসলে পাড়ায় সব নোংরামিতে ভরে গেছে। কি করে আর ভালো হবে? তুই বাড়ি চল। না 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 না, বাড়ি গেলে হবে না, মন্দিরে নিয়ে চলেন। পুরোহিত মশাইকে বসিয়ে রেখেছি বিয়ে দেবে বলে। বিয়ে? কার বিয়ে? মা, এই যে বর্ণালীর সঙ্গে আপনার ছেলে এতক্ষণ ধরে ছিল, ঘরে ছিল, তো ঘরে ঢুকে কি করেছে না করেছে শুধু আমরা খুব ভালো করে বুঝতে পারি। কি হে, তোমরা কি বলো? ততক্ষণে আরো কয়েকজন ছেলে পেলে জোগাড় হয়ে গিয়েছে। এ পাড়ার বেপাড়ার ক্যাচাল দেখতে কে না ভালোবাসে। বর্ণালীর চোখে তখনও জল। ওর মা বললেন, আপনারা যা ভালো বুঝবেন করবেন। এই মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, গলায় দড়ি দিতে আমি বাধ্য হব এর জন্য। মা তুমিও? মা আমি কিচ্ছু করিনি। মেয়ের কোনো কথা শুনলেন না সুস্মিতা। মনির বাবা বললেন, ঠিক আছে, সে ছেলেকে না হয় আমি নিয়ে যাই, এই মেয়ের সঙ্গেই নয় বিয়ে হবে। এখন কেন? মেয়ের তো এখনো 18 হয়নি। তবে আপনি কথা দিচ্ছেন তো? হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমার মনির সঙ্গেই ওর বিয়ে হবে। মনি শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, আমি এইখান ছেড়ে এক পাও নড়বো না। মানে? মানে আমি বাড়ি যাবো না। কেন বাড়ি যাবে না কেন? বলছে তো এই মেয়ে থাকবে। চলো বাড়ি চলো। ওর বাবার কতগুলো সাগরেত এসে জুটেছে। যেহেতু উনি ওঠা বসা করতেন বড় বড় মানুষের সাথে, তাই মনি রীতিমতো তাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে বাড়ি নিয়ে গেলেন ওনারা। বর্ণালীর বাড়ি থেকেও একে একে লোকে পাতলা হচ্ছে। ভালোই হলো, ভালো জায়গায় দান মেরেছে গো সুস্মিতা তোমার মেয়ে। রীতিমতো বড় লোক বাপের বেটার সাথে। ভালোই হলো আর কি। তা মেয়ে উচ্চ মাধ্যমিক দিলেই আমরা বিয়ের অনুষ্ঠানটা খাচ্ছি নাকি? হ্যাঁ, আর তার মাস কতক পরেই আমরা খাবো অন্নপ্রাশন, কারণ বিয়ের আগেই তো ফুল ফুটিয়ে নিয়েছে এরা। বলে পলাশের সে কি দাঁত কেলানি হাসি। সুস্মিতার চোখে তখনও জল। বর্ণালী সারা রাত নিচের দরজা বন্ধ করে ঘরেই বসে থাকে। বাবা পর্যন্ত ফোনে কথা বলেনি। বলেছে, এমন এমন করে কেন তুই আমাদের বদনাম করিস রে মা? কেন? ছেলেটা বললে আর তুই দরজা খুলে দিলি? তোর হুঁশ ছিল না যে ওই তোকে বদনামটা দিয়েছে? হ্যাঁ, এবার তোর কি হবে বলতো? ও আদৌ তোকে বিয়ে করবে রে মা? কখনো না। তোর পড়াশোনা নষ্ট করতে এলো, সেটাই হলো। তুই এত ভালো মেয়ে, এবার কি করে তুই কি করবি বল? তোর বান্ধবীরা পর্যন্ত এবার জেনে গেল, কারণ পাড়ায় এমনভাবে বিষয়টা রটেছে। ভাগ্যিস আর একটু কিছু হলেই হয়তো সোশ্যাল হয়ে যেত পুরো ব্যাপারটা। তুই রাখ, আমি দেখছি এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যায় কিনা। ভালোই বুঝতে পারছি পাত্তারি গুটিয়ে তোদেরকে সঙ্গে সঙ্গে আমার রাখতে হবে। ছি 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 ছি, ভগবান ছেলে দিলে সমস্যা বেশি হয়, সেখানে শান্তশিষ্ট মেয়েতেও আমার শান্তি নেই। বলে ফোনটা রেখে দিয়েছিলেন বর্ণালীর বাবা। বর্ণালী বারান্দায় এসে দাঁড়ায়। বারান্দা থেকে মনির বাড়িটাকে দেখা যায়। মনির ঘরে হয়তো তখনও আলো জ্বলছে। বাড়িতে অসংখ্য লোকের ভিড়। একটা অ্যাম্বুলেন্স এসেছে। মনির কিছু হলো না তো? মনে মনে ভাবে বর্ণালী। কিন্তু ফোন করার তো উপায় নেই, কারণ ফোন নাম্বারটা নেওয়ার আগেই তো। আয়নার সামনে চুপ করে দাঁড়িয়েছে ও। সিঁদুর পড়লে ওকে কত সুন্দর লাগে দেখতে। নিজের ফোনটার মধ্যে শশাঙ্কর নাম্বারটা আনব্লক করে, আর তার সাথে সাথেই কয়েক হাজার মিসড কলের অ্যালার্ট দেয় ওকে। SMS-ও এসছে প্রচুর। শশাঙ্ক সব কটায় সরি লিখেছে। এও লিখেছে যে তুই আমাদের বাড়ি এসে থাকতে পারিস, আমার মা বলেছে। তুই চাইলে পড়াশোনাও করতে পারিস। আমার বাবা বলেছে আমার মামার বাড়ি থেকে তোকে পড়াশোনা করতে, তোর কোনো অসুবিধা হবে না। সেখানে কোনো ছেলেপেলে ঝামেলা নেই, কারণ আমার মামার 3টেই মেয়ে। ছি, তোর বাবা মা একেবারেই আপডেট নয় রে। আমার খুব খারাপ লাগছে জানিস তো। ছি, যদিও তোকে সিঁদুর পরে খুব সুন্দর লাগছিল। এক কথায় তুই কিন্তু আমার বউ হয়ে গেছিস। জাস্ট জোকস। আমি তো সোমাকেই ভালোবাসি, তবুও তোর প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে রে বর্ণালী। বলতে পারবো না কেন। যদিও আমরা ছেলে মানুষ, আর ছেলে মানুষই ভেবেই ভুলে গিয়ে পড়াশোনায় মন দেওয়াটা উচিত। তোকে একটা কথা বলে রাখি,
উচ্চ মাধ্যমিকের পরে আমি বাবার সঙ্গে দিল্লি চলে যাব। তুই যদি চাস যেতে পারিস, থাকতেও পারিস ওখানে। আমার বাবা মার কোনো আপত্তি নেই, কারণ বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক এমনই থাকা উচিত যাতে বিপদে একে অপরের পাশে থাকবে। একটা ফোন করে বর্ণালী শশাঙ্ককে। ফোন করা জাস্ট একবার দুবার রিংয়ের মাথাতেই ফোন রিসিভ। বল, কেমন আছিস? ভালো নেই শশাঙ্ক। কাঁদছিস কেন? কি হয়েছে? সন্ধ্যের পুরো ব্যাপারটা জানায় শশাঙ্ককে বর্ণালী। কিন্তু এত রাতে তোর আসতে হবে না। শোন, তুই শুধু একটা বার একটু মনিদার খোঁজ নিতে পারবি? মনিদা মানে ওই বাজে ছেলেটা? হ্যাঁ, বাজে ছেলে হয়তো, কিন্তু কিন্তু ওর মধ্যে বোধহয় কিছু একটা আমি দেখেছিলাম। ভুল করছিস, খুব ভুল করছিস। ওরকম হতেই পারে না। বাড়িতে যাওয়ার পরে দেখ অ্যাম্বুলেন্সে করে কোথাও হয়তো কেটে উঠলো। কথাটা কিন্তু খারাপ বলেনি শশাঙ্ক। হতেই পারে ওকে বদনাম দিয়ে চলে গেল। কিন্তু বর্ণালীর মনের ভেতরে তখন ঝড় বইছে। রাখছি। শোন শোন শোন, স্কুল যাবি তো? হ্যাঁ। দেখা করবো খনি, ঠিক আছে? বলে শশাঙ্ক। এই শোন, একটা লাল টিপ পড়িস তো। মানে? তুই আমার বউ হয়েছিস না? আড্ডা মারিস না। এমন কথা বললে সোমা রাগ করবে। রাগ করবে না, ওকে বলেছি পুরো ব্যাপারটা। আসলে সোমাও আমার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করতেই চাইছিল। ওর আমাকে ঠিক পোষায় না। মানে? মানে আমার চেহারার জন্য পোষায় না। আর সোমাও একটা নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে। আরে এই বয়সে প্রেম কি আর বেশি টেকসই হয়? কিন্তু তোর আমার সম্পর্ক তো প্রেমে রইল না, রীতিমতো স্বামী স্ত্রী আমরা। এই ভাবতে গিয়ে আমার কেমন যেন লাগছে। শোন শোন, আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন আমরা ওদেরকে আমাদের প্রেমের কথা বলবো। আর এরকম করে দেখ, আমার মনের অবস্থা ভালো নেই শশাঙ্ক, আমি রাখছি। ফোনটা রেখে দেয় বর্ণালী। মাথার ওপরে সিলিং ফ্যানটা ঘুরছে, আর কত রকম উদ্ভট চিন্তা যে হচ্ছে তারই অত্তা নেই। পরের দিন সকালবেলা বর্ণালীর দরজা ভেঙে ঘরে ঢোকে ওর মা। ছেলেপেলে ঢুকেছিল পাড়ার বেশ কয়েকজন। সিলিং ফ্যানের সাথে ওর বডিটা ঝুলছে। অন্যদিকে মনিকেও ওর বাবা এমন মার মেরেছে যে বেচারা মনিও আধমরা হয়ে নার্সিংহোমে পড়ে রয়েছে। ডাক্তার 3 দিন সময় দিয়েছে। তারই মধ্যে মনি বাঁচলে বাঁচল, না হলে শেষ। চিৎকার করে ওঠে বর্ণালীর মা। বর্ণালীর জিভ বেরিয়ে গেছে তখন। শুধু চিঠি লিখে গেছে একটা, শুধু কয়েকটাই মাত্র অক্ষর তাতে। এ যুগের দ্রৌপদী হতে পারবো না। এই বয়সেই 2টো বর হয়ে গেছে তোর, আমাকেও বিয়ে কর না রে। তাহলে তাহলে 5টা বর হবে। তুই পারবি সামলাতে। রাত্রে অনেকগুলো রং নাম্বারের ফোন এসেছিল বর্ণালীর ফোনে। পুলিশ কেস হয়েছে, মারা গেছে মনিও। পাড়ায় একটা বিরাট শোকের ছায়া। যেহেতু পুলিশ কেস, তাই ফোন নাম্বার চেক করে দেখা হচ্ছে। বর্ণালীর সাথে মনির ফোনে কোনো রকম কথোপকথন ছিল না। শশাঙ্ক থেকে শুরু করে আরও যে কজন বন্ধু বান্ধব, তাদের প্রত্যেকের সঙ্গেই ফোনে যা কথা হয়েছে তা সম্পূর্ণ পড়াশোনার বিষয় নিয়ে। এতে স্পষ্ট চারিত্রিক দিকে বর্ণালীর কোনো রকম দাগ ছিল না। শুধু হ্যাঁ, কয়েকটা নাম্বার থেকে অনবরত বর্ণালীকে ফোন করে জ্বালানো হয়েছে। রং নাম্বারের ফোনে বারবার ওকে একটি কথাই বলা হয়েছে, আমার সঙ্গে শুধু কত টাকা নিবি? হ্যাঁ, কত টাকা? কেউ কেউ আবার SMS-ও করেছে উল্টো পাল্টা ছবি দিয়ে। আসলে বর্ণালীর বদনাম ছড়িয়ে যেতেই পাড়ার ছেলেপেলে থেকে শুরু করে অনেকেই সুযোগ পেয়ে গিয়েছিল মেয়েটার পেছনে লাগার, যার ফলস্বরূপ আজ দ্রৌপদীর যেন কোনোদিন জন্ম না হয়। কারণ সে যুগে দ্রৌপদীর সম্মান থাকলেও এই যুগে তার সতীত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠবে। প্রাচীন মহাকাব্যের দ্রৌপদী যদি আজকের দিনে জন্মাতেন এবং পঞ্চপাণ্ডবের মতো 5 জন স্বামী নিয়ে সংসার করতেন, তবে সমাজে একটা গভীর আলোচনার আর বিতর্কের বিষয় হয়ে দাঁড়াতো। বর্তমান সমাজ যা বহুগামিতার তুলনায় একগামিতার দিকে বেশি অভ্যস্ত, সেখানে এক নারীর একাধিক স্বামী থাকা নিয়ে তীব্র সমালোচনা হতে পারে। ধর্মীয়, সামাজিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই দ্রৌপদীর জীবনধারাকে
অগ্রহণযোগ্য বলে বিবেচনা করতে পারে। সমাজের রক্ষণশীল অংশ এটি কুরুচিপূর্ণ ও নৈতিক বিচ্যুতি হিসাবে দেখবে। আধুনিক ফেমিনিজম ও নারীর অধিকার নিয়ে সচেতন অংশ দ্রৌপদীর জীবনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাতে পারে। তারা মনে করতে পারে দ্রৌপদী তার ইচ্ছায় এবং পরিস্থিতির প্রেক্ষিতে নিজের জীবনধারা বেছে নিয়েছেন, যা একজন নারীর ব্যক্তি স্বাধীনতার প্রতীক। এই ক্ষেত্রে তিনি নারী শক্তির প্রতীক হিসাবে তুলে ধরতে পারেন। বর্তমান সমাজে বহুগামিতা বা সমপ্রীতির মতো বিষয়গুলি যেভাবে আলোচিত এবং কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য পাচ্ছে, সেখান থেকে দ্রৌপদীর মতো জীবনধারাকে ধীরে ধীরে বোঝার চেষ্টা হতে পারে। তবে তা স্বাভাবিক হতে সময় লাগবে এবং বিতর্ক এড়ানো যাবে না। দ্রৌপদীর পঞ্চস্বামীর সঙ্গে সংসার করা মানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। বর্তমান যুগে যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য এবং আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা মানসিক চাপ এবং আত্মপরিচয়ের সংকট তৈরি করতে পারে। অন্যদিকে স্বামীদের মধ্যে ঈর্ষা ও প্রতিযোগিতা দেখা দিতে পারে, যা সম্পর্কগুলোকে জটিল করে তুলবে। আজকের দিনে দ্রৌপদী কেবল একটি ঐতিহাসিক চরিত্র নয়, বরং নারীর অধিকার, আত্মমর্যাদা এবং সামাজিক কাঠামোর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তিনি দেখিয়ে দিতে পারেন যে সমাজের প্রকৃত কেমন হবে তা ঠিক করার অধিকার সমাজ নয়, ব্যক্তির নিজের। দ্রৌপদী তার নিজের অবস্থান তৈরি করবেন এবং হয়তো সমাজ তাকে নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু তার সাহস ও স্থিতিশীলতা তাকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা করে তুলবে। আজকের দিনে দ্রৌপদীর চরিত্র আমাদের সমাজকে একটি আয়নার সামনে দাঁড় করাবে, যেখানে আমরা দেখতে পাব আমাদের মূল্যবোধ এবং সম্পর্কের ধারণাগুলো কতটা সংকীর্ণ বা উদার। দ্রৌপদী হয়তো বিতর্কিত হবেন, কিন্তু তার জীবনধারা প্রশ্ন করবে, আমরা কি সত্যি অন্যের জীবনধারাকে বুঝতে শিখেছি? তিনি কি আজকের দিনে নারী শক্তির প্রতীক হতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আমাদের সমাজের বাস্তব চিত্রকে স্পষ্ট করবে। দ্রৌপদী আজকের দিনেও সাহসের প্রতীক হয়ে থাকবেন, যেমনটা ছিলেন মহাকাব্যের যুগে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।